Negotiating on who's going to control the strait from now on? No, we'll have control of anything we want. Look, if we can end this without more lives being down, without knocking out $10 billion electric plants that are brand new and the apple of their eye, I'd like to be able to do that, you know? পরম করুণামে ঈশ্বর নামে এই অঞ্চলের সমস্ত আমেরিকান ঘাঁটি নির্মূল করা হয়েছে বিবেচনা করে। আমেরিকান কমান্ডার এবং সৈন্যরা পালিয়ে এসে ঘাঁটির বাইরে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছে এবং আমরা তাদের সন্ধান করছি। ট্রাম্পের ওম শান্তি জপ কি আসলে এক ভয়াবহ যুদ্ধের মহড়া? একদিকে ইসলামাবাদে আলোচনার টেবিল সাজানো হচ্ছে, আর অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে কমান্ডো নামানোর নীল নকশা প্রস্তুত। কিন্তু ইরান কি ইরাক বা আফগানিস্তান? তেহরান থেকে সরাসরি খবর আসছে ইরানের মাটির নিচে তৈরি আছে মিসাইলের গুহা, আর সমুদ্রের নিচে বিছানো রয়েছে বারুদের স্তূপ। আমেরিকার রণতরীগুলো কেন আজও ইরানের জলসীমার ধারে কাছে ঘেঁষতে ভয় পাচ্ছে? কেন আরবের সাজানো জোট তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? সবচেয়ে বড় কথা, এই আগুন যদি একবার দাও দাও করে জ্বলে ওঠে, তবে তার আঁচ কি দিল্লির গায়ে লাগবে না? ভারত কি তৈরি $300 প্রতি ব্যারেলের তেলের দাম সামলাতে, নাকি আমাদের এনার্জি সিকিউরিটি আর মধ্যপ্রাচ্যে থাকা লক্ষ লক্ষ ভারতীয় ভবিষ্যৎ এখন ট্রাম্পের একটা ভুল সিদ্ধান্তের উপর ঝুলে আছে? আজকের এপিসোডে আমরা খোলাখুলি জানাবো হোয়াইট হাউসের সেই গোপন রিপোর্ট যা ফাঁস করে দিয়েছে ওয়াশিংটন পোস্ট। শুনুন, বুঝুন এবং তৈরি থাকুন, কারণ পশ্চিম এশিয়ায় যা ঘটছে তা আপনার পকেটে আর ভারতের অর্থনীতিতে ভূমিকম্প আনতে চলেছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের নেপথ্যের খবর। So, sir, when Trump says that Iran wants to negotiate, do you agree with it? No, never, ever. Iran never wants at the moment to negotiate with them because they started this way and we have experiences with them. 2 times we were negotiating with them and they attacked us, they targeted us. মুখোশের আড়ালে থাকা ট্রাম্পের আসল রূপটা কি ধরতে পারছেন? একদিকে মুখে শান্তির বুলি, যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে ইরানের ভেতর বড়সড় কমান্ডো অপারেশনের নীল নকশা। এক বিশাল প্রতারণার জাল বিছানো হচ্ছে, আর আকাশে আকাশে নয়, এবার সরাসরি পদাতিক বাহিনীকে ইরানের মাটিতে নামানোর প্রস্তুতি সম্পন্ন। কিন্তু সমস্যা হলো আমেরিকার এই গোপন প্ল্যান ফাঁস হয়ে গেছে মার্কিন মিডিয়াতে, আর এই খবরটা পাওয়া মাত্রই তেহরান থেকে ধেয়ে এসেছে সরাসরি চ্যালেঞ্জ। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জলফাগরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের সেনারা যদি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে একজন আমেরিকান সৈন্য সেখান থেকে জ্যান্ত ফিরবে না। ওয়াশিংটন ডিসি থেকে তেহরান পর্যন্ত কেন এই তুমুল উত্তেজনা, কেন এই সিক্রেট রিপোর্ট নিয়ে তোলপাড় চলছে? কারণ রিপোর্টটা খোদ মার্কিন প্রতিরক্ষা সদর বা প্যান্টাগনের, আর এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের দাবি, ইরানের ঢোকার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। পেন্টাগন এমন এক কমান্ডো অপারেশনের ছক কষছে যেখানে নামানো হবে দুর্ধর্ষ মেরিন ও প্যারাট্রুপারদের। লক্ষ্য কি? ইরানের অত্যন্ত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ একটি আইল্যান্ড দখল করা। প্রথমে শোনা যাচ্ছিল আবু মুসা দ্বীপের কথা, কিন্তু এখন গোয়েন্দার রিপোর্ট বলছে আসল টার্গেট হলো লারক আইল্যান্ড। পারস্য উপসাগরের বুকে এটি এমন এক কৌশলগত পয়েন্ট যা দখল করতে পারলে গোটা অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকার হাতে। ম্যাপের দিকে ভালো করে তাকান। দুবাই আর সংযুক্ত আরব আমিরশাহী রাস আল খাইমাহ থেকে মাত্র 100 থেকে 120 কিলোমিটার দূরে ইরানের বিশাল কেশম দ্বীপ, আর তার ঠিক পাশেই সজাগ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে এক ফালি ছোট ভূখণ্ড। দেখতে ছোট হলে কি হবে, সামরিক দিক থেকে এই লারক আইল্যান্ড হলো আসল গেম চেঞ্জার। কেন? কারণ এই দ্বীপ থেকে নিয়ন্ত্রিত হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। কোন জাহাজ ঢুকছে, কোন অয়েল ট্যাঙ্কার বেরোচ্ছে, কার গতিবিধি কি, তার প্রতিটি ইঞ্চি নজরে রাখা হয় এই লারক থেকে। শুধু কি নজরদারি? খবর আছে এই দ্বীপে রাশিয়া বসিয়েছে তাদের সব থেকে শক্তিশালী মোবাইল রাডার সিস্টেম। এই রাডার ফাঁকি দেওয়া কার্যত অসম্ভব। এছাড়া এখানে মোতায়েন আছে ইরানের নৌ কমান্ডো আর দ্রুতগামী পেট্রোলিং বোট, অর্থাৎ এটি ইরানের এক দুর্ভেদ্য দুর্গ। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন পোস্ট কেন হঠাৎ এই দ্বীপের নাম নিল? যদিও যুদ্ধের সব গোপন ছক তারা ফাঁস করেনি, সেটা সম্ভবও নয়।
সেখানে প্যারাশুটে করে কমান্ডো নামবে নাকি সমুদ্রপথে মেরিনরা হামলা চালাবে সেই ডিটেলস তারা দেয়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, আমেরিকার আসল টার্গেট হলো ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া। ট্রাম্পের অঙ্কটা খুব সহজ, আগামী 6 এপ্রিল ইরানের সাথে যে আলোচনার কথা চলছে তা যদি ব্যর্থ হয়, যার সম্ভাবনাই বেশি, তবে ট্রাম্প এই দ্বীপটি দখলে নিয়ে আলোচনার টেবিলে ইরানকে কোণঠাসা করতে চান। লারক দখল মানে হলো ইরানের জীবনরেখা ট্রাম্পের হাতের মুঠোয় চলে আসা। এটা কোনো সাধারণ অভিযান নয়, এটা সরাসরি ইরানকে ব্ল্যাকমেইল করার একটা ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। যদি সত্যি আমেরিকা এই দুঃসাহস দেখায়, তবে যুদ্ধ আর প্রক্সি ফাইট বা ড্রোন হামলায় সীমাবদ্ধ থাকবে না, শুরু হবে সরাসরি মুখোমুখি রক্তক্ষয়ী লড়াই, যার পরিণতি হবে ভয়াবহ। একবার ম্যাপটার দিকে ভালো করে তাকালেই বুঝতে পারবেন পেন্টাগনের এই প্ল্যান কতটা বিপজ্জনক। সূত্র বলছে লারক আইল্যান্ডের চারপাশের সমুদ্রের নীল জলরাশি আসলে একটা বিস্ফোরক ফাঁদ। জলের নিচে বিছানো আছে মাইনের স্তূপ, আর আকাশ থেকে যদি প্যারাট্রুপাররা নামার চেষ্টা করে, ঠিক পাশেই থাকা কেশম আইল্যান্ডের পাহাড়ি গুহাগুলোতে ফিট করা আছে ইরানের বিধ্বংসী সব মিসাইল আর ড্রোন ব্যাটারি। একদিকে সমুদ্রের নিচে বারুদ, অন্যদিকে পাহাড়ের আড়ালে মিসাইল। এই কারণেই ইরানি জেনারেলরা বুক ঠুকে বলছেন, আমেরিকান মেরিন হোক বা স্পেশাল কমান্ডো, ইরানের মাটিতে পা রাখলে তারা আর জ্যান্ত ফিরবেন না। তারা লাশ গোনার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। একটু ভেবে দেখুন, একদিকে পাকিস্তান, তুরস্ক আর মিশরে চলছে তথাকথিত শান্তি বৈঠক, যুদ্ধবিরতির আলোচনা। ইসলামাবাদে কূটনীতিকরা টেবিলে বসছেন, কিন্তু পর্দার আড়ালে যদি এই দ্বীপ দখলের রক্তক্ষয়ী ছক থাকে, তবে এই শান্তি আলোচনার মানেটা কি? এটা কি স্রেফ বিশ্বকে ধোঁকা দেওয়ার একটা বড় মাপের প্রতারণা? তবে ইরান গ্রাউন্ড ওয়ারের জন্য শুধু প্রস্তুতি নয়, তারা রীতিমতো মরিয়া হয়ে আছে। তাহলে ট্রাম্প কি শান্তির কথা বলে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বড় রক্তপাতের দিকে এগোচ্ছেন? ওয়াশিংটন আর তেহরানের এই স্নায়ুযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 6 এপ্রিলের ডেডলাইন শেষ হলে কি হবে? গত ডিসেম্বর থেকে আমরা শুনে আসছি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড সব ধেয়ে আসছে। কই? 1 মাস পার হয়ে গেল, হরমুজ প্রণালীর ধারে কাছেও তো তাদের ছায়া দেখা গেল না। উল্টো খবর শুনবেন, আমেরিকার হাতে থাকা মাত্র 12টি অত্যাধুনিক একোয়াস জাহাজের একটিকে গতকালই গুড়িয়ে দিয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসে সাম্প্রতিক দুটো রিপোর্ট আপনারা পরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার 13টি সামরিক ঘাঁটি এখন ধ্বংসস্তূপ। মার্কিন সেনা এখন মিলিটারি বেসে থাকতে ভয় পাচ্ছে। তারা লুকিয়ে আছে বিভিন্ন হোটেলের গ্যারেজ আর বেসমেন্টে, রিমোটলি কাজ করার চেষ্টা করছে। অর্থাৎ যাদের নিজেদেরই ঘর পুড়ছে, তারা নাকি আসবে ইরানের মাটিতে লড়াই করতে। আরো সত্যি জানবেন, যুদ্ধের ভয় তো নেই, উল্টো ইরানিদের ডাইনিং টেবিলে এখন একটাই আলোচনা, আমেরিকান সৈন্যরা যখন আমাদের হাতে বন্দী হবে, তখন সেই যুদ্ধবন্দীদের নিয়ে আমরা কি করব? বুঝতেই পারছেন, ইরান এই লড়াইটাকে স্রেফ সময়ের অপেক্ষা মনে করছে। তারা আমেরিকানদের স্বাগত জানিয়ে খাঁচায় ভরার প্রস্তুতি নিয়ে বসে আছে। এদিকে পেন্টাগন দিবাস্বপ্ন দেখছে, প্রথমে লারক আইল্যান্ড দখল করবে, তারপর সেখান থেকে কেশম আইল্যান্ড, আর শেষমেশ ইরানের সব থেকে বড় তেল ডিপো খারক আইল্যান্ড কবজা করবে। তাদের ধারণা এই দ্বীপগুলো পকেটে পুরতে পারলেই ইরানকে ব্ল্যাকমেইল করে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করা হবে। আমেরিকা গত 1-1.5 মাস ধরে মিডিয়াতে চিৎকার করছে, আমরা আসছি, আমরা আসছি, কিন্তু মজার ব্যাপার, তারা ইরানের জলসীমার ধারে কাছেও ঘেঁষার সাহস পাচ্ছে না। কারণ তারা জানে ইরানের মিসাইল রেঞ্জের ভেতরে ঢোকা মানেই সলিল সমাধি। দূরত্ব বজায় রেখেই যাদের হাত পা কাঁপছে, তারা নাকি দ্বীপ দখল করবে। ইরানের রেভলিউশনারি গার্ডস IRGCর প্রধান জেনারেল আহমদ ওয়াহিদি একটা দারুণ কথা বলেছেন। বিদ্রুপ করে তিনি বলেছেন, পারস্য উপসাগরের হাঙ্গাররা অনেকদিন হলো আমেরিকান খাবার খায়নি, আপনারা দয়া করে আসুন, আমাদের হাঙ্গাররা আপনাদের আপ্যায়নের জন্য মুখিয়ে আছে। যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আমেরিকা কোনোভাবে এই দ্বীপগুলো দখল করে নিল, তাতে কি ট্রাম্পের লাভ হবে? উল্টো ফল হবে মারাত্মক।
খারিফ আইল্যান্ড বা হরমুজ প্রণালীতে গোলমাল মানেই বিশ্ববাজারে তেলের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে যাওয়া। তখন এক ব্যারেল তেলের দাম $300 ছাড়িয়ে যাবে। অর্থাৎ ট্রাম্প যে বার্গেনিং পাওয়ারের স্বপ্ন দেখছেন, সেই আগুন আসলে আমেরিকার নিজের অর্থনীতিকেই জ্বালিয়ে ছারখার করে দেবে। ট্রাম্প কি সত্যি এই আত্মঘাতী গোল করতে চান? মার্কিনিরা কি আসলে কোনো গোলক ধাঁধায় হারিয়ে গেছে? তাদের কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে বলেই তো মনে হচ্ছে না। পেন্টাগন কেবল মিডিয়ায় বড় বড় কথা বলে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু বাস্তবতা হলো ইরান গত 20 বছর ধরে এই দিনটির জন্যই প্রস্তুতি নিয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন আরো এক কদম এগিয়ে বলছে দ্বীপ দখলের পর তাদের আসল টার্গেট হবে তেহরান। তারা নাকি তেহরান দখল করে ইরানে রিজিম চেঞ্জ করে ফেলবে। মার্কো রুবিও থেকে শুরু করে মার্কিন কর্তারা কাল এক কথা বলছে তো আজ বলছেন অন্য কথা। কখনো বলছেন হরমুজ তাদের লড়াই নয়, আবার কখনো বলছেন 48 ঘন্টার মধ্যেই তারা সব কবজা করে ফেলবেন। এই বিভ্রান্তি বলে দিচ্ছে ওয়াশিংটন কতটা দিশেহারা। তেহরান তো অনেক দূরের স্বপ্ন। ইরানের ভূখণ্ডে ঢোকাই হবে আমেরিকার জন্য এক আত্মঘাতী মিশন। যুদ্ধ বিশারদরা ইরানকে বললেন কিল বক্স। পাহাড় দিয়ে ঘেরা এই দেশটিতে ঢুকে পড়া মানে নিশ্চিত মৃত্যু। অন্যদিকে ইরানের কয়েকজন যুদ্ধ বিশারদ পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যদি আমাদের খারক আইল্যান্ডে পা দাও তবে আমাদের সেনারাও কিন্তু দুবাই বা বাহরাইনে ঢুকে পড়বে। তার মানে লড়াইটা শুধু ইরানের মাটিতে হবে না, দাও দাও করে জ্বলে উঠবে গোটা মধ্যপ্রাচ্য। ট্রাম্প সাহেব কি ইতিহাস ভুলে গেলেন? ইরাক, আফগানিস্তান আর সিরিয়া এই তিনটি দেশকে আয়তনে মেলালে তবেই একটা ইরান হয়। আর শক্তিতে ইরান এবার সবার চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। ওই ছোট ছোট দেশগুলোতে যদি জিততে আমেরিকার 20 বছর লেগেছে, ফলাফল কি হয়েছে? আফগানিস্তান তালিবানের কাছে হার মেনে পালাতে হয়েছে, ইরাক থেকেও লজ্জাজনক বিদায় নিতে হয়েছে, আর এখন ইরানের মতো এক সামরিক দানবকে তারা তেহরান দখলের হুমকি দিচ্ছে। সেই ভিয়েতনাম শুরু করে সিরিয়া, যারা ছোট ছোট দেশে লড়াই করে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়েছে, তারা নাকি ইরান দখল করবে। এটা কি বীরত্ব নাকি স্ট্যান্ড আপ কমেডি? নিউ ইয়র্ক টাইমসের খবরই বলছে যাদের নিজেদের সৈন্যরা হোটেলের কোনায় ভয়ে কুঁকড়ে আছে, তারা নাকি লড়বে ইরানের দুর্ভেদ্য মাটিতে। এরই মধ্যে নতুন এক খেলোয়াড় মাঠে নেমেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের হয়ে দালালি করছেন বলে খবর উঠেছে। দাবি করা হচ্ছে পাকিস্তান নাকি ইরানকে বুঝিয়ে সুঝিয়ে আলোচনার টেবিলে নিয়ে আসবে এবং 6ই এপ্রিলের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবে। তুরস্ক নাকি এই লাইনেই হাঁটছে। কিন্তু ইরানের জবাব কি? তেহরান সরাসরি এই দাবিকে রিজেক্ট করেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে কারোর সাথে কোনো নেগোসিয়েশন হচ্ছে না, শুধু কিছু দেশ থেকে মেসেজ এসেছে আর ইরান তার কড়া জবাব পাঠিয়ে দিয়েছে। ব্যাস এইটুকুই। শান্তি আলোচনার আড়ালে আসলে চলছে বিধ্বংসী হামলা। গত 2-3 দিনে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের স্টিল সাইট এবং ইয়েলো কেক মানে ইউরেনিয়াম স্টকের আশেপাশের ইউনিটে হামলা হয়েছে। এমনকি এক ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টও বাদ যায়নি। এদিকে খোদ ইসরায়েলের অবস্থাও করুন। তাদের সামরিক প্রধান রেড ফ্ল্যাগ তুলে আর্তনাদ করছে তাদের 5000 সৈন্য জখম, 20,000 সৈন্যেরও ঘাটতি। পেন্টাগনের আস্ফালন আর মাঠের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমেরিকার সব যুদ্ধবিমান আকাশে ওড়ার শক্তি হারাচ্ছে। খবর এসেছে মাঝ আকাশে জ্বালানি ভরার জন্য ব্যবহৃত ইরানের ছোড়া গোলার আঘাতে তাদের অন্তত 3-4টি KC-135 রিফুয়েলিং জেট ধ্বংস হয়েছে। যাদের লজিস্টিক সাপ্লাই চেইন ভেঙে চুরমার, তারা নাকি ইরানের ক্ষমতা বদল করতে আসবে। এদিকে যুদ্ধের পরিধি পৌঁছে গেছে আরব দেশগুলোর সদর দরজায়। গত 24 ঘন্টায় ইরান তার রণকৌশল বদলেছে। দুবাই, কাতার বা কুয়েতের অয়েল রিফাইনারি আর গ্যাস প্ল্যান্টের পর এখন টার্গেট করা হচ্ছে অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এখন আগুনের গোল্লায় পরিণত হয়েছে। বাহরাইনের প্ল্যান্টও পুরোপুরি অচল। একেই বলে ওয়্যার অফ এসকেলেশন। ইরানের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার, আপনি যদি আমার ঘরের দেয়ালে আঘাত করেন তবে আমি আপনার ড্রয়িং রুম জ্বালিয়ে দেব। একে দুর্বলতা ভাবলে ভুল করবেন। ইরান এমন প্রমাণ করেছে যে আমেরিকার কোনো বন্ধু রাষ্ট্রই তাদের এই মরণাপন্ন লড়াই থেকে সুরক্ষিত নয়। ট্রাম্পের প্রক্সি যুদ্ধে বলির পাঁঠা হচ্ছে মূলত আরবরাই।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ইরানে নাকি বিদ্যুৎ নেই, জল নেই, ইন্টারনেট নেই, জীবনযাত্রা স্থবির হয়ে পড়ছে। অথচ বাস্তবতা দেখুন, ইরানের ফৌজ যদি এতটাই দুর্বল হতো তবে মার্কিন নৌবহর কেন আজও ইরানের জলসীমার ধারে কাছে ঘেঁষার সাহস পাচ্ছে না? সবচেয়ে বড় দবরটা কোথায় জানেন? আমেরিকান সৈন্যরা আসছে ভিনদেশি মাটি দখল করতে, যাদের মনে শুধুই ভয়। আর ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে ফৌজ সবাই লড়ছে তাদের মাতৃভূমি রক্ষা করতে। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখুন, যারা নিজের মাটিকে রক্ষা করতে লড়ে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত হার মানে না। ইরান লড়ছে তাদের অস্তিত্ব আর মাতৃভূমি রক্ষার জন্য, আর আমেরিকা লড়ছে অন্যের জমি দখল করে কর্পোরেট ফায়দা লুটতে। ইতিহাসে কোনো ভাড়াটে সৈন্য কোনোদিন দেশপ্রেমিক বাহিনীর সামনে টিকতে পারেনি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যুদ্ধের চাবিকাঠি এখন ধীরে ধীরে খামেনেইয়ের হাতে চলে যাচ্ছে। আর ট্রাম্প, তিনি এখন খাদের কিনারায়। খোদ আমেরিকার রাস্তায় নো কিংস মিছিলে অভূতপূর্ব জনস্রোত দেখছে গোটা বিশ্ব। 90 লক্ষ মানুষ ট্রাম্পের এই যুদ্ধের প্রতিবাদে আছড়ে পড়েছে। রাজধানীর ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক, টেক্সাস, বস্টন, ন্যাশভিল থেকে মিনিয়াপোলিস, আমেরিকার প্রায় সব কোটি বড় শহর তো বটেই, ছোট ছোট শহরেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। নিজের দেশেই যখন এত বড় বিদ্রোহ, তখন বিদেশের মাটিতে যুদ্ধ জেতা যায় না। ট্রাম্প এখন চরম চাপে, আর ইরান এখন চূড়ান্ত আত্মবিশ্বাসে টকবক করছে। সবশেষে ভারতের নীতি নির্ধারক এবং সাধারণ মানুষের কাছে দুটি জরুরি প্রশ্ন। মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা মানেই অপরিশোধিত তেলের সাপ্লাই চেইন তছনছ হওয়া। যদি এক ব্যারেল তেলের দাম সত্যি $300 গিয়ে ঠেকে, তবে ভারতের মধ্যবিত্তের পকেট কি সেই মুদ্রাস্ফীতির ধাক্কা সইতে পারবে? আমাদের অর্থনীতি কি তৈরি এই চরম অনিশ্চয়তার জন্য? পারস্য উপসাগরীয় দেশগুলিতে প্রায় 90 লক্ষ ভারতীয় কাজ করেন। যদি আবুধাবি বা বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্টের মতো ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হতে শুরু করে, তবে সেখানে থাকা আমাদের ভাই বোনেদের নিরাপত্তা ও জীবিকার গ্যারান্টি কে দেবে? ভারত কি পারবে ইতিহাসের বৃহত্তম ইভাকুয়েশনের চ্যালেঞ্জ নিতে? আজকের মতো এই পর্যন্তই। সত্যের সাথে থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন। শুধু নামই যথেষ্ট।